নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি বাংলা বলছে। পাখির চোখ তো লোকসভা ভোট। পরিবারতন্ত্র নিয়ে বঙ্গ রাজনীতিতে শোরগোল বেঁধে গিয়েছে এই ভোটের আগে। পরিবারতন্ত্র বিজেপির গ্যারান্টি। তৃণমূল কোনোভাবেই পরিবারবাদে বিশ্বাস করে না। পরিবারতন্ত্র নিয়ে পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের। বারাসাতের সভাতেই মোদির মুখে শোনা যায় ভাতিজা অর্থাৎ ভাইপোর নাম। তৃণমূলে পরিবারতন্ত্রের কথা তুলে বিজেপি যার বিরুদ্ধে বারবারই নিশানা করেছে। ये टीएमसी कांग्रेस लेफ्ट का इंडी गठबंधन भी तो यही करता है। टीएमसी वालों को भतीजे की चिंता है, कांग्रेस वालों को अपने शाही परिवार के बेटे बेटी को आगे बढ़ाना है, लेफ्ट वालों को इन दोनों के साथ तालमेल बनाए रखना है ताकि उसकी भी गाड़ी चलती रहे। इन लोगों को आपके बच्चों की परवाह नहीं है। পরিবারতন্ত্র নিয়ে এবার তৃণমূলের পাল্টা জবাব। যত উঁচু মাপের নেতাই হন, যে পরিবারের সদস্য হন, বাবুল বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ চেনে দলের অবস্থান বুঝিয়ে দিতে চায় তৃণমূল। এমনকি দলের ভিতরের একাংশকেও স্পষ্ট বার্তা পৌঁছে দেয় শাসক শিবির। কখনো অর্জুন, কখনো বাবুন। ভোটের আগে প্রার্থী পদ নিয়ে নতুন করে কোনো বিতর্কে জড়াতে চাইছে না তৃণমূল। বিজেপির তোলা অভিযোগের এবার জবাব দিয়েছে তৃণমূল। কিভাবে জবাব? প্রার্থী পদ প্রশ্নে তৃণমূল সুপ্রিমোর পরিবারের সদস্যের নামেও যে কোনো আপোষ নয় তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে তৃণমূল। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি। এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার। আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না। যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন, ভুলে যান। আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অনুরাগ ঠাকুর থেকে রাজনাথ সিং এর ছেলে থেকে আরম্ভ করে সবাই, মানে বিজেপি তালিকা দীর্ঘ। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টভাবে নিজের ভাইয়ের সম্পর্কে পরিষ্কার বলে দিচ্ছেন যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে তিনি সম্পর্কচ্ছেদ ঘোষণা করছেন। ফলে এই তফাৎটা পরিবারতন্ত্র নয়, মানুষের পরিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার, তৃণমূল পরিবার, সেটা আরো একবার স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারতন্ত্র নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে একের পর এক নাম টেনে এনেছে তৃণমূল। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে রাজনাথ সিং এর ছেলে, অনুরাগ ঠাকুর সুষমা স্বরাজের মেয়ে। একের পর এক উদাহরণ তুলে মোদির গ্যারান্টির বিরুদ্ধে পাল্টা প্রচার কৌশলে তৃণমূল। বুধবার বাবুনের পাশাপাশি অভিমানের কথা শোনা গেল তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের গলাতেও। ভালো কাজ করে আবার সুযোগ পাওয়ার স্বপ্ন দেখাটা অন্যায় নয়, বা ভালো কাজ করে কোনো জায়গায় সুযোগ পাওয়ার স্বপ্ন দেখাটাও অন্যায় নয়। স্বপ্ন ভঙ্গ হলে মনে কষ্ট হওয়াটাও অন্যায় নয়। দলটা এত বড় দল, একটা গণতান্ত্রিক দল, সেখানে দলের যারা কর্মী, দলের যারা সংগঠক, তাদের একটা ইচ্ছা থাকতেই পারে যে আমি দলের প্রার্থী হব। আবার 42টা তো মাত্র আসন, সব দিক বিচার করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্বকে 42 জনকেই বাঁচতে হবে। তার মানে এই নয় যে বাকিদের অসম্মান করা হচ্ছে। কারুর কোনো মন খারাপ হলেও হতে পারে, হয়তো কেউ কেউ প্রকাশ করেছেন। পরপর দুটি ঘটনায় তৃণমূলের কড়া পদক্ষেপ বুঝিয়ে দিয়েছে তৃণমূল নেত্রী ভাই হোক বা তৃণমূলের মুখপাত্র। কোনো আপোষকেই প্রশ্রয় দেয় না তৃণমূল। রীনা কুমার ও দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। আজকে বাংলা বলছে এই আলোচনায় আসছি প্রার্থী প্রসূন ব্যানার্জিতে ক্ষোভ ভাই বাবুন ব্যানার্জির, এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার আজ তিনি উত্তরবঙ্গতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন যখন এই প্রসঙ্গ উঠতেই তিনি স্পষ্ট করে বললেন যে তৃণমূলে এই পরিবারবাদ চলবে না। 42 জনের মধ্যে কেউ কেউ বাদ পড়েছেন যারা না নিজেদের স্বাধীনতা অনুযায়ী অন্য কোনো দল থেকে দাঁড়াতেই পারেন। অর্জুন সিং সম্পর্কেও কিন্তু তিনি আজকে নাম করেই বলেছেন যে তিনি বিজেপিতেই তো ছিলেন, বিজেপির সাংসদ হিসাবে, কিন্তু নিজের পরিবারের একজন সম্পর্কে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে যে কড়া বার্তা দিয়েছে তাতে দলের অভিমানীদের কি স্পষ্ট একটা বার্তা চলে গেল।
তৃণমূলে পরিবারতন্ত্র চলে না, দিদির এটাই ওয়ারেন্টি। আর মোদির গ্যারেন্টিটাই সেখানে বিজেপির পরিবারতন্ত্র বলছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বাংলায় শাসক দল 42 জনের নাম সামনে রেখেছে। তারপর থেকে অভিমানী যারা, তারা দল বদলাবে কিনা, বা দলে থাকলেও সংগঠনে কতটা তাদের মন থাকবে, এটা যেমন একটা প্রশ্ন, ঠিক তারই মধ্যে বাবুন বন্দ্যোপাধ্যায়ের আজকে ইউটার্ন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়ার পর যে দিদির সঙ্গে কথা বসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, কলকাতা টিভিকে তিনি এক্সক্লুসিভলি সেই কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। ফেসবুকটা একটু দেখে নাও। আর দিদি ব্যাপার, দিদি যতই বকুক মারুক, ঝাঁটুক মারুক, যা কিছু করুক, আমি মমতা ব্যানার্জির সঙ্গেই আছি। আমার রক্তের জিনিস না, আমার বাবা মা মরে যাওয়ার পরে দিদি আমার অভিভাবক। মানে এই পরিস্থিতি বাবুন না কেন সৃষ্টি হলো? কি হলো? এই পরিস্থিতিটা কেন সৃষ্টি হলো? যাই হোক, পরিস্থিতি মাঝে মানুষের মধ্যে হয়। বাবা মা দেখবেন ছেলেকে অনেক সময় বলে কুলাঙ্গার, ঘর থেকে দূর হয়ে যায়, তাই না? হয়তো ভুল করেছি, সেই জন্য দিদি করেছে, বলেছে। তাহলে তুমি খুব 48 ঘন্টার, তার বেশি না। দিদি ভাইয়ের ব্যাপার, আমি সব ঠিক হয়ে যাবে ঘরে বসে। এরা যে তিনটে সভাতে এসে ভাতিজা নিয়ে প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদী খোঁচা দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে, আর সেই তৃণমূল কংগ্রেসেরই নেত্রী আজ প্রার্থী তালিকা ঘোষণার পর অভিমানী সুর যাদের মধ্যে রয়েছে তাদের প্রসঙ্গ বলতে গিয়ে নিজের ভাইকেই তার সঙ্গে সম্পর্ক ছিন্নের কথা বলছে। অর্থাৎ পরিবারবাদকে তৃণমূল কংগ্রেস মানে না, সেই স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে। আজকে বাংলা বলছে যারা এসেছেন আলোচনায় তাদের সঙ্গেই কথা বলে আমি সরাসরি আসছি আলোচনার মধ্যে। তৃণমূল কংগ্রেসের বক্তা রয়েছেন তন্ময় ঘোষ, স্বাগত জানাচ্ছি আপনাকে। বিজেপির বক্তা রয়েছেন প্রীতম দত্ত, স্বাগত জানাচ্ছি আপনাকে। কংগ্রেসের বক্তা রয়েছেন সুস্মিতা বিশ্বাস, স্বাগত জানাচ্ছি আপনাকে। বামেদের বক্তা রয়েছেন গৌরব মজুমদার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি শুরুতেই আসছি তন্ময় বাবুর কাছে। পরিবারতন্ত্র মানি না, এতদিন ধরে পিসি ভাইপো এই অভিযোগ বারবার, অনেক কথা বিজেপির তরফ থেকে আপনাদের দিকে এসেছে। আজকে বাবুন ব্যানার্জির এই রকম ভাবে তাকে প্রতিক্রিয়া দেওয়া, এবং এটা বিশেষভাবে বলা যে লোকসভা নির্বাচন শুধু নয়, নির্বাচন এলেই ও এমন কিছু কাজ করে যার জন্য দলের অস্বস্তি হয়, কি বলতে চাইলেন? নেতৃত্ব পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি তার বক্তব্য থেকে এটা পরিষ্কার যে তিনি পরিবার হোক, মানে রক্তের সম্পর্কে পরিবার যদি ধরি, কারণ তিনি বলেছেন তার পরিবার সারা বাংলার মানুষ, মামাটি মানুষের যত সরকারের তিনি দল করেন, মামাটি মানুষের দল করেন, সেই মামাটি মানুষের দলের সমস্ত সদস্য, সমস্ত মানুষ হচ্ছে তার পরিবার। আর রক্তের সম্পর্কে যে পরিবারের কথা বলেছেন, তার আজকের বক্তব্যের পর এটা পরিষ্কার হয়ে গেছে যে তিনি এই পরিবারতন্ত্রকে গুরুত্ব দেন না। যদি গুরুত্ব দিতেন তাহলে আজকে প্রেসের সামনে, অর্থাৎ আপনাদের সংবাদ মাধ্যমের সামনে এই ধরনের বক্তব্য তিনি দেওয়ার কথা ভাবতেন না। সেটা আপনি যদি লক্ষ্য করে দেখেন, অন্যান্য রাজনৈতিক দলের কোনো নেতা বা নেত্রী আজ পর্যন্ত এইভাবে সংবাদ মাধ্যমের সামনে তার পরিবার বা তাদের আত্মীয়দেরকে নিয়ে এইভাবে কখনো কথা বলার সাহস দেখাতে পারেননি। সুতরাং পরিষ্কার আমাদের দলের স্ট্যান্ড যে আমরা পরিবারতন্ত্র বলতে যেটা বোঝায় সেইটাতে বিশ্বাস করি না। বিজেপির গালে কি একটা চড় মারছে তৃণমূল এই কথা বলে? না, তৃণমূল বিজেপি না, তৃণমূল বাংলার মানুষের গায়ে চড় মারার চেষ্টা করছে। বাংলার মানুষকে বোকা ভাবে, বাংলার মানুষকে মানে এতটাই বোকা ভাবে যে যা ইচ্ছা তাই বলতে পারে। আমরা সবাই জানি যে আজকে অভিষেক ব্যানার্জির স্ট্যান্ডটা কি। জীবনে কোনোদিনও রাজনীতি না করে প্যারাশুট ল্যান্ডিং করেছেন, ল্যান্ডিং করেই এমপি হয়েছেন, এমপি হয়েই তারপর যুবা বলে একটা অর্গানাইজেশন করেছেন, তার সবকটা এখন জেলে আছে, তিনিও হয়তো শিগগিরই হয়তো যাবেন। এবং তারপর যুবার প্রেসিডেন্ট হয়েছেন, এমপি হয়েছেন, তারপর জেনারেল সেক্রেটারি হয়েছেন, এটা হচ্ছে অভিষেক ব্যানার্জি। তারপর হচ্ছে কার্তিক ব্যানার্জি জয় হিন্দ বাহিনীর প্রেসিডেন্ট, প্লাস আবার পুরো সাউথ কলকাতা ওনার নিজস্ব সংগঠন আছেন, ছাত্র রাজনীতিতে উনি কন্ট্রোল করেন, আমরা যারা রাজনীতিতে আছি আমরা সবাই জানি। তারপর হচ্ছে ছোট ভাই যাকে নিয়ে এত কথা, বাবুন ব্যানার্জি, উনি হচ্ছেন স্পোর্টস সেলের, তৃণমূল স্পোর্টস সেলের আজকে চেয়ারম্যান, প্লাস আইওএ মানে ইন্ডিয়ান হকি অ্যাসোসিয়েশন, বক্সিং অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এখানের প্রেসিডেন্ট, যেটা আপনার নমিনেটেড পোস্ট হয় আমরা জানি।
তারপর হচ্ছে কাজরি ব্যানার্জি, ওনারই বাড়ির যে ওয়ার্ডটা তার কাউন্সিলর। তারপর হচ্ছে আকাশ ব্যানার্জি, ওনার এই সাউথ কলকাতা প্লাস টোটাল তৃণমূলের রাজনীতিতে কি আছে তৃণমূলের কর্মী প্রত্যেকে জানে এবং তার কি সামলাতে হয় সবটাই জানে। তারপর হচ্ছে অরিজিৎ ব্যানার্জি, তিনি এখন হচ্ছে যার সাথে এই বাবন ব্যানার্জির ঝামেলা হয়েছিল, নিজেদের পারিবারিক ঝামেলা, যে কে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হবে, তিনিও এখন আইএফ এর পদে আছেন। প্লাস একটা ভাই মোহনবাগান আর একটা ভাই ইস্ট বেঙ্গলের কমিটিতে রয়েছেন। তো এই হচ্ছে তো অবস্থা। মুখ্যমন্ত্রী মানে চিরকাল মিথ্যাবাদী, মানে ওনাকে আমাদের সরকার আসলে আমরা মিথ্যাশ্রী পুরস্কারটা সবার আগে মুখ্যমন্ত্রীকে দেবো, তার কারণ এত মিথ্যা কথা ক্যামেরার সামনে উনিই বলতে পারেন। ওনার তো পরিবর্তন, উনি তো মূল্যবোধের রাজনীতি করার জন্য এরা কথা বলতেন। উনি এক সময় কালীঘাট থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল ভবনে থাকা শুরু করলেন, এখন পুরোটাই পরিবারতন্ত্র। ওই পরিবারতন্ত্র উনি মানে একদম মানে পুরো ঘেটে গেছেন এবং তাতে উনি আজকে স্বাতন্ত্র্য বোধ করছেন। আজকে উনি নিজেই বলছেন অভিষেক ব্যানার্জি উনি তো বিয়ে করেছেন, ব্যবসা করে, আমার টাকা সব জব্দ করে নিয়েছে। আরে কি এমন ব্যবসা করলো যে আজকে এনফোর্সমেন্ট এজেন্সি আজকে সেই চোরেদের টাকার বাজেয়াপ্ত করতে? আপনার যদি সৎসাহস থাকতো, যদি সৎসাহস থাকতো আপনি আদালতে যেতেন, কিন্তু আপনার কি এমন ব্যবসা করে আপনার ভাইপো? আপনার কি এমন ব্যবসা করে যে প্রত্যেকটা সম্পত্তি বাজেয়াপ্ত করতে হয়? কাজরি ব্যানার্জি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়ে কোটি কোটি টাকা সম্পত্তি, এই হচ্ছে ওনার পরিবারতন্ত্র, এই হচ্ছে পরিবারবাদ। পুরো তৃণমূলটাই পরিবারবাদ। যত কটা ওদের এমএলএ এমপি এছাড়া পদে আছে সবাই এই যে যুবা বলে যে কমিটিটা হয়েছে তার মধ্যে অর্ধেক লোক সব এমএলএ এমপি পুরনো লিডারদের ছেলে মেয়েতে ভর্তি। সুতরাং সবাই সব জানে যে পরিবারের সবকিছু, কালীঘাটেই সবকিছু, কোনো ডেমোক্রেসি নেই, কিচ্ছু নেই, অটোক্রেসি চলে। সেটা মমতা ব্যানার্জি, বিজেপিতে এগুলো কোনোটাই নেই। পরের বক্তাদের কাছে আসছে, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে, এক্ষুনি বাংলা বলছে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আমি সুচন্দ্রিমা রয়েছি। আমি আসছি কংগ্রেসের বক্তার কাছে। সুস্মিতা দি, এ রাজ্যে এসো কংগ্রেস জমিদারি পরিবারতন্ত্রের খোঁজা পেয়েছে প্রধানমন্ত্রীর মুখ থেকে। আজ যখন তৃণমূল কংগ্রেস এই কথা বলছে, পাশে কি সমর্থন থাকছে? আমি প্রথমে বলবো প্রধানমন্ত্রী একবার বলুক তো, প্রধানমন্ত্রী দলে এরকম কোন পরিবার আছে যে পরিবার ভারতবর্ষের জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছে? একজনকে দেখাক, ওনারা যা বলবেন আমরা মেনে নেব। এবার আসা যাক তৃণমূলের কথায়। দেখুন, এই যে আপনারা যে কেন এইসব সাবজেক্ট রাখেন জানি না, আর আমাদেরও বলতে হয়, এই টোটালি একটা নাটক, একটা নাটকের প্লট হচ্ছে। ইলেকশনের আগে নিজের গায়ের থেকে পরিবারতন্ত্র তকমাটাকে ঘোচানোর জন্য আজকে এই নাটকটা চললো। বাবুন বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে ডিক্লেয়ার করলো তিনি হাওড়ায় দাঁড়াবেন নির্দল প্রার্থী হয়ে। আবার যেই দিদিমণি বললো তার সাথে সমস্ত সম্পর্ক ছেদ বলে একটা স্টেটমেন্ট দিল যে দেখুন আমি পরিবারতন্ত্রেতে বিশ্বাসী নই, আমি নিজের পরিবারের লোককেও টিকিট দিচ্ছি না। এইটা প্রমাণ করলে উনি এই কথাটা বললেন, তারপরেই বাবুন বন্দ্যোপাধ্যায় আবার ইউটার্ন করে পুরো ঘুরে গেলেন যে না আমি দিদির সাথে বসে ব্যাপারটা মিটিয়ে নেবে। হ্যাঁ, সত্যি মিটিয়ে নেবে, কারণ ব্যানার্জি পরিবারের এই নাটক মানুষ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে। আজকে দেখুন না, লিপস অ্যান্ড বাউন্সের নাম উঠে এসছে। লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টরকে অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, রুজিরা ব্যানার্জি, সিইও অভিষেক ব্যানার্জি। আজকে অভিষেক ব্যানার্জি আমি আর রিপিট করব না, কারণ আমার আগে প্রীতম বলে দিয়েছে তাদেরকে কোন পদে আছে। আজকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে 35টা প্লট ব্যানার্জি পরিবারে। আজকে মুখ্যমন্ত্রী এতদিন বাদে ঠিক ইলেকশনের আগে শুনছি ইডি অভিষেক ব্যানার্জির কিছু সম্পত্তি অ্যাটাচ করেছে। আমরা বলবো যদি ওনার সৎসাহস থেকে থাকে কি কি সম্পত্তি অ্যাটাচ করেছে তার হিসাব দিক, এবং কোথায় কোথায় কি সম্পত্তি অ্যাটাচ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করুক তৃণমূল কংগ্রেস, এবং কেন কেন এগুলো অ্যাটাচ করা হলো। তার মানে এগুলো কি বেআইনি পথে রোজগারের সম্পত্তি? আজকে রুজিরা ব্যানার্জি যখন সোনা নিয়ে ধরা পড়লো এয়ারপোর্টে, সেই রুজিরা ব্যানার্জি সোনা নিয়ে ধরা পড়ার পরে এয়ারপোর্টের সিকিউরিটি গার্ড কি করে তাকে ছেড়ে দিল? কিছুক্ষণের মধ্যে সংবাদ আসলো, সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হলো। এর উত্তরও ওনাকে দিতে হবে। আজকে মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনলাম ও তো বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, খাবে কি বলুন? একটা ব্যবসা ট্যাবসা তো ছোটোখাটো ব্যবসা করে, ছোটোখাটো ব্যবসা করে মাইসোর প্যালেসের মতো শান্তিনিকেতন হয়, ছোটোখাটো ব্যবসা করে ফরেন কান্ট্রিতে সমস্ত বিদেশে সব টাকার হদিশ মেলে, এবং আজকে তার মানে স্ত্রী এবং তার শালী দুজনকে নাম কিন্তু অলরেডি পাওয়া গেছে এই কানেক্টেড এই নিয়োগ দুর্নীতি কেসে। তা সুতরাং আগে সেই কথাগুলোর উত্তর দিক। আর ছোটখাটো ব্যবসাটা কি ব্যবসা, কি ব্যবসা করে এরকম জাদুর ছড়ি ঘুরিয়ে এরকম সম্পত্তি করা যায়? একবার যদি উনি একটু বলতেন বাংলার মানুষকে, বাংলার মানুষ একটু জানতে পারতেন ব্যবসাটা কিসের ব্যবসা। মানে এই লিপস অ্যান্ড বাউন্স এই যে কোম্পানিটা,
এই কোম্পানিটাও যে কিসের ব্যবসা এটাও কিন্তু মানুষ এখনো জানে না। হঠাৎ মাঝে শুনেছিলাম নাকি এটা কি জলের ব্যবসা, আর তার যা জলের নামটা আমি শুনলাম, তা জীবনে আমরা কোনোদিন সেই জল বাজারে দেখিনি। তা সেই রকম কোথাকার ব্যবসা, কি ব্যবসা, এটা খুব দেখার দরকার আছে। এবং দেখুন আজকে এই যে বললেন না, আমি একটা লাস্ট কথাটা শুধু বলি, কুণাল বন্দ্যোপাধ্যায় একটু আগে বললেন না যে একমাত্র মুখ্যমন্ত্রী, কুণাল ঘোষ একটু আগে বললেন না যে আমাদের মুখ্যমন্ত্রী একমাত্র পারেন সামনাসামনি এভাবে তার পরিবারের কথা বলতে, কারণ মুখ্যমন্ত্রী পারেন এরকম দেদার মিথ্যে কথা বলতে, এবং মুখ্যমন্ত্রী পারেন এরকম দেদার ব্যানার্জি পরিবারের নাটকের প্লট সারা পশ্চিমবাংলার মানুষের কাছে তুলে ধরতে। আমি আসছি, এর উত্তর নেব অবশ্যই তৃণমূলের কাছ থেকে। গৌরবের কাছে আসছি, কোথাও প্রার্থী তালিকা আসার পর অভিমানীদের চুপ করানোর জন্যই বার্তা, নাকি আইওয়াস? বামেদের তরফে কি প্রতিক্রিয়া? প্রার্থী তালিকা কাদের প্রার্থী? তৃণমূলের প্রার্থী তালিকা কি হবে? তৃণমূল আপনাদের তো এসছে নাকি? অবশ্যই তৃণমূলের, আমাদের আসলে দেখতে পাবেন তৃণমূলের প্রার্থী তালিকা কি হবে না হবে, কোন গায়িকাকে প্রার্থী করবে, কোন নায়িকাকে প্রার্থী করবে, কোন কাকে গুজরাটের ভদোদরা থেকে উড়িয়ে আনবে, সে তৃণমূলের ব্যাপার, সেই নিয়ে কোনো আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের বিষয়টা হচ্ছে যে এই যে পরিবারতন্ত্র নিয়ে আপনারা সন্ধ্যেবেলা আলোচনা করছেন, এই আলোচনার বাইরে তো অনেক আলোচনা আছে। আজকে ভারতবর্ষে যা ঘটে যাচ্ছে, আজকে পশ্চিমবাংলায় যা ঘটছে, যে জ্বলন্ত ইস্যুগুলো, সেই ইস্যুগুলো তো আজকে বিশ্লেষণ করা উচিত। আচ্ছা আপনি বলুন তো, এই যে পরিবারতন্ত্র নিয়ে কথা হচ্ছে, বিজেপি অনেক কথা বললো। আচ্ছা শিশির অধিকারীর পরিবার, শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, এরা আলোচনার মধ্যে আসবে না? আপনি বলুন এই যে তৃণমূল থেকে পাল্টি খাওয়া জিতেন তিওয়ারি, তার বউ কাউন্সিলর, আমি একের পর এক নাম বলতে পারি বিজেপির, অল ইন্ডিয়াতেও নাম বলতে পারি, সেই আলোচনাগুলো আসবে না? বিজেপি কি করে কোন মুখে পরিবারতন্ত্রের কথা বলে? আজকে পশ্চিমবাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে আমরা পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। আমি কলকাতা পৌরসভার একাধিক কাউন্সিলরের নাম বলতে পারি, একাধিক এমএলএর নাম বলতে পারি, যাদের বউরা কাউন্সিলর, নহলে ওই তৃণমূলের কোনো দলের বা কোনো সব গোষ্ঠীর সব নেতা। আপনি বলুন এই যে কুণাল ঘোষ আজকে এতগুলো নাম বললেন, আর এই কুণাল ঘোষই তো বলেছিলেন যে সুদীপ ব্যানার্জি আর নয়না ব্যানার্জি মিলে দলটাকে তুলে দিচ্ছে, এই কুণাল ঘোষ বলেছেন, আমরা বলিনি। আপনি ভাবুন যে এই যে পরিবারতন্ত্রের কথা উনি যে বাবুন ব্যানার্জির কথা বললেন যে কি আমার সঙ্গে সম্পর্ক নেই, তারপরে বাবুন আবার পাল্টি খেলো। এই যে কলকাতার ময়দান থেকে শুরু করে বিভিন্ন যে সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলোর মাথায় তো এই ব্যানার্জি পরিবারের, এই আমি নাম বলছি না, এই ব্যানার্জি পরিবারেরই তো সব আত্মীয় স্বজনরা বসে রয়েছেন। আপনি ক্লাবগুলোতে যান, রাজ্যের এক মন্ত্রী, তার ভাই, তিনি তা ক্লাবগুলোকে পরিচালনা করেন। এই আপনি টলিউডে যান, আপনি সেখানে দেখুন গিয়ে এক রাজ্যের মন্ত্রী, তার ভাই সব নিয়ন্ত্রণ করেন। কি করে? তা মমতা ব্যানার্জি জানেন না? মমতা ব্যানার্জি জানেন না যে রাজ্যের মন্ত্রীরা তাদের পরিবার সমেত চুরি করেছে? রাজ্যের মন্ত্রীরা, তার মেয়ে, তার বউ, তাদের ফলস কোম্পানি খুলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সাইফনিং করেছে, তার পরিবারের মধ্যেই আছে। লিপস অ্যান্ড বাউন্স, সুস্মিতাদি বলবার সময় বলছিল লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কথা, তার কোম্পানির মালিক তার পরিবারের লোক, তিনি সেই দায় কেন নেবেন না? কেন এই যে কলকাতার কালীঘাটে 35টা প্লট, এই প্লট ব্যানার্জি পরিবারের নামে, তিনি বলুন কার কার নামে আছে, কোথায় কোথায় আছে? আসলে পশ্চিমবাংলার রাজনীতিতে আজকে মানুষ চাইছে যে মানুষের যা আজকে অবস্থা, যে কাজ নেই, খাদ্য নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, শিক্ষার এই অবস্থা, সেখান থেকে বিজেপি একদিকে ঘুরছে, ঘুরিয়ে দিতে চাইছে, আর তৃণমূল এই সব ফালতু সব বিষয় নিয়ে হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে। আচ্ছা বেশ, আসবো উত্তরে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি এবার। বাংলা বলছে তার সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। অনেক কিছু বলা হয়ে গিয়েছে, তৃণমূল এবার উত্তর দিতে প্রস্তুত, কিন্তু তারই মধ্যে একটা বিষয় আমি অ্যাড করতে চাইবো, জায়গা না পেলেই দল ছাড়া, মানে কোথাও কি পদের লোভটা তৃণমূলের মধ্যে একটা অস্বস্তি বাড়াচ্ছে না? কোথাও শান্তনু সেন, অর্জুন সিং, মুখ্যমন্ত্রী আজকে নিজেই বলছে ও তো বিজেপিরই সাংসদ ছিল, শেষমেশ নিজের পরিবারের মধ্যে ভাইকে নিয়েই কথা বলতে হচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে রাজনীতি যারা করেন প্রত্যাশা তো থাকতেই পারে, প্রত্যাশা থাকার মধ্যে অন্যায়ের কিছু নেই, এবং সেই প্রত্যাশা থেকে রাগ, অভিমান, ক্ষোভ থাকতে পারে, সেই ক্ষোভ হয়তো কখনো কখনো প্রকাশিত হচ্ছে। তবে সেই প্রকাশের যে ধরন, সেই ধরনটা একটু অন্যরকমভাবে হলেও হয়তো হয়, না হলে আজকে নেত্রীকে বলতে হচ্ছে সেরকম জায়গায় না পৌঁছানোই ভালো। কারণ দলের যে কোনো দল যারা করেন তাদের সেই দলের শৃঙ্খলা
এবং দলের নিয়মাবর্তিতা মেনে চলাই উচিত বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ আশা প্রত্যাশা প্রত্যেকটা মানুষের থাকে এবং সেটাও থাকা উচিত, কাজ করলে তার আশা থাকবে, সেটাই স্বাভাবিক। আচ্ছা, এরপরে যে কথাগুলো নিয়ে হয়েছে আমি খুব ছোট্ট পরিসরে সেগুলোর উত্তর দিতে চাই। বিজেপির প্রতিনিধি বলেছেন যে সরকারে আসলে তারা কি সব করবেন, কিন্তু সরকারে আসলে অর্থাৎ এই অলীক কল্পনা সেটা আপাতত সামনের 15-20 বছর হচ্ছে না, বিজেপি বাংলায় ক্ষমতায় আসছে না। এবং ক্ষমতায় যদি অন্য কেউ এসেও থাকে, কারণ গণতন্ত্রে কেউ না কেউ তো কখনো না কখনো ক্ষমতায় আসবে, কারণ গণতন্ত্রের সমস্ত সময়তেই এই ক্ষমতার পরিবর্তনশীল, সেটাই সুস্থ গণতন্ত্র। কিন্তু বিজেপি বাংলায় আসছে না, এটুকু নিশ্চিত। দ্বিতীয় কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজনেস নিয়ে বিভিন্ন লোকজনই বিভিন্ন কিছু বললেন। আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি কোনো মানুষ রাজনীতি করেন তাহলে কি তিনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারেন না? আর যদি ব্যবসার সঙ্গে যুক্ত না থাকতে পারেন তাহলে বিভিন্ন দলের, বিজেপি হোক বা কংগ্রেস হোক বা তৃণমূল হোক বা ইভেন বামেদের বিভিন্ন দলেও হাজার হাজার ভুরি ভুরি মানুষ আছেন যারা কিন্তু ব্যবসার সঙ্গে যুক্ত। শুধুমাত্র অভিষেক ব্যানার্জির কিছু পয়সা নিয়ে কথা বলছেন, তাদের সম্পত্তির পরিমাণ যে বিপুল, তাহলে আমি একটা প্রশ্ন করি আপনাকে। আমি একটা প্রশ্ন, 2013 সালে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা লঞ্চ হলো, 2023 সালে সেই কোম্পানির টার্নওভার দেখা যাচ্ছে 600 কোটি টাকা। আপনি বলুন যে ভারতবর্ষের কোন ব্যবসায়ী বা পশ্চিমবাংলার কোন ব্যবসায়ী এত দ্রুত গতিতে, আমি ঠিক আছে ভালো তো, অভিষেক ব্যানার্জি 600 কোটি টাকা টার্নওভার কোথা থেকে হলো সেটা আপনি বলুন। 10 বছরের টার্নওভার কিভাবে বৃদ্ধি হয়, এটা একটা ব্যবসায়ী আমি কর্পোরেট ছিলাম, আমি এটা নিয়ে একটা আলাদা আলোচনা হতে পারে। কি কাজ করে আপনি বলুন, কি করে হয় সেটা যদি আপনি আরটিআই করুন, দেখুন যে কিভাবে হয়েছে। আরে কোন জানে, আরে দাদা কিভাবে হয়েছে আপনি জানতে চান, আপনি জানতে চান যে কোন একটা ব্যবসা সম্পত্তি অ্যাটাচ করেছে আপনাদের দলের 12 কোটি টাকা সম্পত্তি অ্যাটাচ করেছে। আপনারা বলেছেন, আমি তখন কিছু বলিনি, আমি বলিনি। সুতরাং ব্যবসা করা যদি অন্যায় হয়, আমি জানি না ব্যবসা করা ভারতের সংবিধানে অন্যায় কিনা, নিশ্চিতভাবে নয়। এবং সেই ব্যবসায় কতটা বৃদ্ধি হবে সেটা ঠিক হয় যে কে ব্যবসা করছেন তার কতটা এফিসিয়েন্সি আছে তার উপর, বা বিজনেস অ্যাকুমেন কতটা আছে। তৃতীয় হচ্ছে পরিবারতন্ত্র নিয়ে যদি বিজেপির মুখপাত্র বা বিজেপির প্রতিনিধি এখানে কথা বলছেন, আজকেই আপনাদের এই টিভি চ্যানেলে আমি দেখতে পাচ্ছি, আপনাদের সংবাদ মাধ্যমে নিচে লেখা উঠছে যে হরিরামপুর থেকে প্রার্থী হলেন অনুরাগ ঠাকুর। অনুরাগ ঠাকুরের ক্ষেত্রে পরিবারতন্ত্র নেই, রাজনাথ সিং এর ছেলের ক্ষেত্রে পরিবারতন্ত্র নেই। এরকম হাজার হাজার উদাহরণ আছে যেখানে পরিবারতন্ত্র আছে কিনা, বাসুরি স্বরাজ দাঁড়িয়ে আছেন সেখানে পরিবারতন্ত্র নেই। অর্থাৎ পরিবারতন্ত্র নিয়ে বিজেপি কথা কোন মুখে বলেন? এক, প্রপার্টি অ্যাটাচ নিয়ে সুস্মিতা দি বললেন, কংগ্রেসের প্রতিনিধি, আমি শেষ করে নিই তারপর আবার শুনবো। সুস্মিতা দি প্রপার্টি অ্যাটাচমেন্ট নিয়ে বললেন, যখন ইডি একইভাবে ন্যাশনাল হেরাল্ডের প্রপার্টি অ্যাটাচমেন্ট করার কথা বলেছিল তখন কি একই লজিক উনি সেই ক্ষেত্রে রাখছেন? অর্থাৎ আজকের পেয়ে এবং সেই ক্ষেত্রে দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে নাকি? না, আমি আসছি আমি বলে পদের লোভে এই যে দল ত্যাগ করা বা নির্দল আসছি। এবং তারপরে বামেদের পক্ষ থেকে উনি বললেন যে টলিউড নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ সংগঠনের পক্ষ থেকে কেউ কোনো একটা জিনিস নিয়ন্ত্রণ করেন, এইটা বামেদের সময় ছিল না। অর্থাৎ বামেদের কোনো সংগঠন কোনো একটা কমিউনিটিকে নিয়ন্ত্রণ করতো না, শিক্ষক কমিউনিটি বলুন বা অন্য যে কোনো কমিউনিটি বলুন, তাদেরকে নিয়ন্ত্রণ করতো না। অর্থাৎ সংগঠন থাকা সেটা কি দুর্বলতা, নাকি ওনাদের সংগঠন ভেঙে গেছে, সংগঠন নেই, সেইটা ওনারা স্বীকার করছেন? দ্বিতীয় কথা বললেন খাদ্যের জন্য, স্বাস্থ্যের জন্য, শিক্ষার জন্য রাজনীতি হওয়া উচিত। আমি ওনার সঙ্গে 100% সহমত, সেটাই হওয়া উচিত। একটা নোট দিয়ে শেষ করছি, 2004 সালের আমলাশোলে, যে আমলাশোলে মানুষ পিঁপড়ে ডিম খেয়ে বাঁচত বলে ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল লেভেলে খবর হয়েছিল, এবং সেখানে স্কুটিতে চেপে এক ভদ্রমহিলা গেছিলেন, তৎকালীন একজন বিরোধী দলের নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ছিল। আজকে 2004 সালের আমলাশোলে আপনারা যে কেউ একবার গিয়ে দেখে আসুন, সেখানে স্কুল হয়েছে, প্রত্যেকটা মানুষের বাড়ি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে স্কুল হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে স্কুল হয়েছে। আপনি বলুন একটা স্কুলের নাম বলুন। না, আমি জায়গা লোকেশন বলে দিচ্ছি, আমি ছবি দেখাচ্ছি। কি ছবি? আমি দেখাচ্ছি, ছবি তো রং করেছে। না, ছবি তো রং করেছে। আরে আপনি বাইকে করে আমলাশোলে যেতে পারেন।
আপনার কলকাতা থেকে 2.5 ঘন্টা সন্দেশখালী যেতে পারেন না। আজকে বাস যায় আরে সেখানে আপনি সন্দেশখালী যেতে পারেন না। চিলড্রেন্স পার্ক হচ্ছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মানুষ খেতে যারা পাচ্ছেন। অভিমানী হচ্ছে বা যারা পদের লোভে যদি বিজেপিতে চলেও যায়, এই একই কথাগুলো তখন তো আপনাদের মুখ থেকে উদাও হয়ে যাবে। কি কথাগুলো? যাদেরকে নিয়ে তৃণমূল এই পরিবারতন্ত্রের খোঁজা দিচ্ছেন। না, প্রথম কথা হচ্ছে আজকে বিরোধী দলনেতা বলে দিয়েছেন যে ব্যানার্জি পরিবারে কাউকে বিজেপিতে নেওয়া হবে না। উনি চেষ্টা করেছিলেন বাবুন ব্যানার্জি। বিরোধী দলনেতার পরিবারের লোকেদের কি হচ্ছে? লাস্ট দুদিন ধরে অনেকবার চেষ্টা করেছেন। তিনি কি এটা বলছেন যে তার ভাইরা দাঁড়াবে না? আগে প্রশ্ন দাঁড়িয়ে গেছে, সব প্রশ্ন করুন, আপনি প্রশ্নগুলো করে নিন, আমি তো উত্তর দেওয়ার করে। হ্যাঁ বলে দিয়েছি, বলুন। মানে একটা হচ্ছে বিরোধী দলনেতার ভাই কেন দাঁড়িয়েছে সেটা উত্তর দিতে হবে আপনাকে, আর ব্যানার্জি পরিবার। তো একটা করে বলি, এখন ব্যানার্জি পরিবার নিয়ে কথা হচ্ছে যে ব্যানার্জি পরিবারের কোনো কাউকে, তার কারণে চোর ব্যানার্জি পরিবারে কাউকে একদম বিরোধী দলের কোর্ট করে বলছি কাউকে নেওয়া হবে না। এই বাবুন ব্যানার্জি অনেকবার চেষ্টা করেছেন, বিরোধী দল বলতে আরেকবার বিজেপির নাম বললে উনি কি কি কথা বলেছেন সব জনসমক্ষে এনে দেবেন। তো আমি আর ওনাকে নিয়ে কথা বলতে চাই না। এবার সৌমেন্দু অধিকারীকে কেন টিকিট দিয়েছে পার্লামেন্টারি বোর্ড ঠিক করেছে, এবং লাস্ট সৌমেন্দু অধিকারী আর লাস্ট মানে 2 বছর ধরে ভারতীয় জনতা পার্টিতে কাজ করেছেন। উনি কাথির সাংগঠনিক জেনারেল সেক্রেটারি ছিলেন। নিজের কার্যক্ষেত্রে নিজের ক্ষমতায় আজকে উনি ছাপ রাখতে পেরেছেন, তাই পার্টি মনে করেছে যে ওনাকে দিলে সিটটা আমরা জিতবো, তাই ওনাকে দিয়েছেন। সেকেন্ড, একটা কথা, পরিবারতন্ত্রের রাজনীতির সাথে আজকে কারো কেউ ছেলে মেয়ে তাদের নিজেদের যোগ্যতায় একটা জায়গায় পৌঁছচ্ছে, সবার হচ্ছে থাকতেই পারে। তার বাবা মা কেউ আপনার রাজনীতিতে থাকলে তার যে রাজনীতি করতেই হবে এমন কোনো ব্যাপার নেই, সে তার নিজের যোগ্যতায় পৌঁছয়। কিন্তু কথাটা হচ্ছে, আমি তোমার কথা বলি, তোমার সঙ্গে কথা বলিনি প্লিজ। তো আজকে ভারতীয় জনতা পার্টির নেক্সট প্রেসিডেন্ট কে হবে কেউ বলতে পারবে না, কিন্তু তৃণমূল কংগ্রেস এরা পরিবারতন্ত্রের মানে কি পুরো কন্ট্রোলটা যারা করে, প্রেসিডেন্ট কে হবে, চেয়ারম্যান কে হবে, ওই দলটাকে চালাবে, সেটা পরিবারের থেকেই ঠিক হবে। সুতরাং পরিবারতন্ত্রের ব্যাপারটা গুলিয়ে ফেলবেন না। আর সেকেন্ড হচ্ছে, আজকে ভাই বলছিল না কি সব ব্যবসা, আর ব্যবসা তো সবাই করতে পারে, কিন্তু কোন ব্যবসা করলে যে আজকে এজেন্সিগুলো তাদের প্রপার্টি নিয়ে নেয়, কোন ব্যবসা করলে কয়লা 4 কোটি টাকা ওই বাঁকুড়ার যে সিআই ধরা পড়েছে সেটা 80,000% বৃদ্ধি পায়। জয়শাহ এত ভালো ক্রিকেটারকে ক্রিকেট প্রশাসকের উপরে বসে যান, কোন জাদু বলে এটা হয়? জয়শাহের ক্ষেত্রে বাকিরা তো সোশ্যাল অ্যাক্টিভিস্ট, জয়শাহের ক্ষেত্রে কোনো অ্যাক্টিভিজম নেই, শুধুমাত্র অমিত শাহর ছেলে ছাড়া, অমিত শাহর ছেলে হওয়া ছাড়া তার আর কোন যোগ্যতাটা আছে জয়শাহের? কোন ব্যবসার জাদু বলে যে আজকে এদের অ্যাটাচমেন্ট হচ্ছে? সবচেয়ে বড় কথা হচ্ছে আমার তৃণমূলের মুখপাত্র, আরে প্রীতম তুমি একাই বলবে, আমরা কি বসে থাকবো? আপনার কথার সময় তো বলি না তো সুস্মিতা দি, আমাকে বলেছে সুস্মিতা দি 4বার বলেছে। উত্তরটা নিয়ে নি, অনেকগুলো বিষয় এটে যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে প্রীতম বলল কথাটা যে ব্যবসা থাকতেই পারে, আমি অন্য তৃণমূল বন্ধুর আমি উত্তরটা দিই, ব্যবসা থাকতেই পারে, আমরা সেখানে কোনো আমাদের কমপ্লেনিং অ্যাটিটিউড নিয়ে আমরা কোনো কিছু বলছি না, কেন ব্যবসা আছে কি আছে, আমরা বলেছি কিসের ব্যবসা সেটা প্রকাশ করুন, কোন ব্যবসার জাদু বলে এইভাবে সম্পত্তি বৃদ্ধি হয়, আমরা সেটা জানতে চাই। আর যেমন আপনি ঠিক বলেছেন, জয়শাহের 1 বছরে 1600 কোটি গুণ সম্পত্তি বেড়েছে, এটাও ঠিক কথা, আপনার সাথে একমত। কিন্তু সেইভাবে ব্যানার্জি পরিবারেরও সম্পত্তি বেরিয়েছে, সেটাও কিন্তু আপনি একমত হবেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ও ন্যাশনাল হেরাল্ডের কথা বললো, ন্যাশনাল হেরাল্ডের সম্পত্তি যখন অ্যাটাচমেন্ট করার কথা হয় তখন কংগ্রেস কিছু বলে না, এখন কংগ্রেস বলছে আমরা অ্যাটাচমেন্ট, প্রথমত ন্যাশনাল হেরাল্ডের অ্যাটাচমেন্ট হয়নি সম্পত্তির কোনো। এবং আমি সবার জ্ঞাতব্যের জন্য বলে দিই, ন্যাশনাল হেরাল্ড এই পত্রিকাটি চালু হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতার আগে চালু হয়েছিল। সেই সময় ন্যাশনাল হেরাল্ডের লক্ষ্য ছিল ভারতবর্ষের স্বাধীনতার জন্য আওয়াজ তোলা। আজকে যখন 1 সেকেন্ড বলতে, আমি এই কথাগুলো না কানেক্টেড না বললে তো আমি বলতে পারবো না। এইবার ন্যাশনাল হেরাল্ডে বর্তমানে যেই সমস্যা, আমি একটু এটাও বলে দিই, তার সম্পত্তি যদি অ্যাটাচ করতে হয় প্রত্যেকটা কংগ্রেস কর্মীর সম্পত্তি অ্যাটাচ করতে হবে, তার কারণ প্রত্যেকটা কংগ্রেস কর্মীর পয়সায় এখন ন্যাশনাল হেরাল্ডটা চলে, আমাদের মেম্বারশিপের পয়সায় ন্যাশনাল হেরাল্ডটা চলে। সুতরাং কারোর সম্বন্ধে আঙ্গুল তুলতে গেলে আগে সঠিকভাবে জানাটা দরকার। আর দ্বিতীয়ত যেই কথাটা প্রীতম বলল, সৌমেন্দু অধিকারী রাজনীতিতে সাকসেসফুল, মানে তার যোগ্যতা আছে, হি ইজ এবেল, তার মানে সে এবেল, তাই জন্য তাকে প্রার্থী করা হয়েছে। তো এরকম যোগ্যতা বলে তো আজকে সবাই হয়েছে।
আজকে ওরা যে পরিবারতন্ত্রের কথা বলে, রাহুল গান্ধীর যোগ্যতা নেই, সোনিয়া গান্ধীর যোগ্যতা নেই, তাহলে তোমরা গান্ধী পরিবারতন্ত্রের কথা বলো কিসের জন্য? আজকে ইন্দিরা গান্ধীর যোগ্যতা ছিল না? আজকে ভারতবর্ষের সারা বিশ্বের মধ্যে ইন্দিরা গান্ধী হচ্ছে একজন মানে অন্যতম একজন রাজনীতিবিদ। আজকে রাজীব গান্ধীর যোগ্যতা ছিল না? আজকে সেই জায়গায় দাঁড়িয়ে গান্ধীকে পূজা করে তারা আবার বড় বড় কথা বলে। তোমরা তো সবচেয়ে বড় দেশদ্রোহী, তোমরা ভারতবর্ষের সংবিধানকে গলা টিপে হত্যা করছো। প্রীতম, পরিবারের মধ্যে যদি কাউকে জায়গা দেওয়া হয় তাহলে তার যোগ্যতা অনুযায়ী দেওয়া হবে, আর যে পাচ্ছে না তার যোগ্যতা নেই, এটা প্রমাণিত। বিজেপি সমালোচনা করছে ইন্দিরা গান্ধী। আমার কথাটা তো আপনি ভালো করে বুঝতে পারেননি। আমি কি বললাম যে নেক্সট ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট কে হবে আপনি বলতে পারবেন, কিন্তু আমি বলতে পারবো কংগ্রেসের প্রেসিডেন্ট কে হবে। আপনি জানতেন, আপনি জানতেন, আপনি বলতে পারবো, আপনি জানতেন, এই জন্য আপনি জানতেন, এই জন্য আপনি জানতেন, এই জন্য আপনি জানতেন, এই জন্য সবাই আপনি জানতেন মল্লিকার্জুন খাড়গে প্রেসিডেন্ট হবে, জানতেন প্রাইম মিনিস্টারের করা দেখেছেন, দেখেছেন আস্তে আস্তে আমি উত্তর দিন, এবার শুনুন, দেখেছেন প্রাইম মিনিস্টারের করা ল কোন একটা পার্টি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে আমি সঙ্গে আস্তে আস্তে বিরোধী বিচ্ছেদের সাথে ফিরছে এক্ষুনি বাংলা বলছেতে, ফিরবো এক্ষুনি বাংলা বলছে নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি উত্তেজনা থামিয়েছিলাম, শান্তভাবে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চাই। যদি পরিবারতন্ত্র নিয়ে আজকে কথা হয়ে থাকে তাহলে যোগ্যতা সেখানে কি মাপকাঠি? যোগ্য ব্যক্তি দলে নতুন এলো আর এসেই অমনি তিনি বিনিবিডিভিসির মতো পেলেন প্রার্থী আর হয়ে গেলেন, জিতে গেলেন, নাকি তারা দলের বোঝা হয়? বিজেপির বক্তা বলছিলেন ঠিকই। এই প্রসঙ্গে আমি গৌরবের কাছে আসছি। আপাতত প্রার্থী তালিকা আসেনি, আপনাদের আলোচনা স্তরেই রয়েছে, কিন্তু আগামী সময় যে প্রচার শুরু হচ্ছে, যারা তৃণমূল ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, তাদের অধিকার যাত্রাও চলছে, কোথাও কি এই পরিবারতন্ত্রের বিষয়গুলো, দুর্নীতি প্রসঙ্গগুলো, সন্দেশখালীর প্রসঙ্গগুলো, কারণ নিরাপদ সর্দারকেই যদি আপনারা বসিরহাটে প্রার্থী চান, কি প্রসঙ্গ থাকবে সেখানে? প্রসঙ্গ তো আমি প্রথমেই বললাম যে দেশের যা অবস্থা আজকে, দেশের মানুষের কাজ নেই, খাদ্য নেই, দেশের মানুষের নিরাপত্তা নেই, রাজ্যে এত দুর্নীতি, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রত্যেকদিন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন, সেখানে দাঁড়িয়ে মানুষ আজকে এর থেকে মুক্তি চাইছেন। আজকে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, মানুষ আজকে প্রায় হাহাকার করছেন যে কাজ চলে যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে মানুষকে এই ব্যবস্থা থেকে তো নিরসন দিতে হবে। সেখানে দাঁড়িয়ে আমাদের কথা আমরা বলবো মানুষের কাছে, মানুষ তার সিদ্ধান্ত নেবেন কি করবেন না কি করবেন না। সেখানে দাঁড়িয়ে এই পরিবারতন্ত্র, এই কে এলো কে গেল, কে কার ছবি খুলে ফেললো, কে কার ছবি নতুন করে লাগালো, কে কাকে হারাবে, সকালবেলা টিভি চ্যানেলগুলো খুললেই দেখা যাচ্ছে। আমরা বলছি এইসব নাটক। আপনি বলুন যে আজকে দাঁড়িয়ে যে ইলেকট্রাল বন্ড, যেটা হচ্ছে এই মুহূর্তে জ্বলন্ত যে বিষয়, যে দেশের কারা কত টাকা এই রাজনৈতিক দলগুলোকে দিয়েছে, আজকে সুপ্রিম কোর্ট বলছে এসবিআই কে যে বিকেল 5টার মধ্যে মানুষের ইস্যুগুলো নিয়ে রাস্তায় আছেন, আপনাদের মধ্যে থেকে কেউ বিজেপিতে যোগাযোগ রাখছে না? তো আমাদের মধ্যে থেকে কেউ বিজেপিতে যোগাযোগ রাখছে কি রাখছে না সেটা আমি বলতে পারবো না। কে অন্ধকারে কি করবে সে তার ব্যাপার। কিন্তু কথাটা হচ্ছে, যারা আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন সদস্য, আমি মনে করি যে আমাদের পলিটিক্যাল এনিমি হচ্ছে বিজেপি। সেই বিজেপির সঙ্গে কোনো যোগাযোগ নয়। আর তৃণমূল সেই গণশক্তিতে মোদী সরকারের বিজ্ঞাপনও ছাপে না। আপনি তাহলে বলুন যে গণশক্তিতে বিজ্ঞাপন ছাপে, গণশক্তির বিজ্ঞাপন নিয়ে আপনি আলোচনার ব্যবস্থা করুন, আমি আলোচনা করতে রাজি। এটা দেশের সরকারের আইন। আর গণশক্তি পত্রিকা একটা সরকার রেজিস্ট্রিকৃত একটা পত্রিকা, সেখানে সরকারের বিজ্ঞাপন নিতে হয়, এটা সরকারের নিয়ম। আপনিও আপনার চ্যানেলে মোদী সরকারকে না সমর্থন করলেও বিজেপির বিজ্ঞাপন নেন, যদি আপনি দেখাতে পারেন। আপনি আপনার কথা আমি বলছি না, আপনি দেখাতে
করব আপনি নিতে পারেন, আমি বললাম কি নিতে পারেন, নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু কথাটা হচ্ছে যে আমরা সরকারের বিজ্ঞাপন নিয়েছি। আপনি মূল জায়গায় বলুন যে বিজেপি কেন সরকারকে ব্যবহার করবে তার রাজনৈতিক প্রচারের জন্য, মমতা ব্যানার্জি কেন সরকারকে ব্যবহার করবেন তার তৃণমূলের প্রচারের জন্য। আপনি এই জায়গাটায় বলুন যে আজকে মোদির ছবি দিয়ে মমতার ছবি দিয়ে বিজ্ঞাপন হবে কেন, কি প্রয়োজন? এটা তো সরকারের, মানুষের স্বার্থে আপনি কাজ করছেন। মেট্রো রেলটা মানুষ চড়বে, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী এসে চড়বেন না, মানুষের স্বার্থে কাজ করছেন। সুতরাং মানুষের আজকে যা অবস্থা দেশের বুকে, সেই বিষয়গুলি নিরসন করা উচিত। এই যে ইলেকট্রাল বন্ড কি হবে সরকার বলুক, সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে, সরকার বলুক কি হবে, সেটা বেরোক, প্রকাশ্যে আসুক, সেদিন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তন্ময় বাবু, প্রথম কথা হচ্ছে বামেদের প্রতিনিধি যা বললেন, আমি আগেও বলেছি, আমি একমত যে মানুষের যে ইস্যু, মানুষের প্রত্যেক দিন বাঁচার জন্য, দৈনন্দিন বাঁচার জন্য যে ইস্যু, সেইগুলো নিয়েই রাজনীতি হোক। এবং ঠিক একই কথা ওনারা শুধু বলছেন, আমরা কিন্তু করে দেখাচ্ছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেছেন ধর্মের নামে রাজনীতি নয়, কর্মের নামে রাজনীতি। সমস্ত কিছু এই তো ধর্মের নামে রাজনীতি তো আপনারা সবথেকে বেশি করেন রাজ্যের বুকে। আপনার মুখ্যমন্ত্রী হেজাবপুরে ওখানে ঈদে নামাজ পড়তে যায়। ও ঈদে নামাজ সেকুলার দেশে ঈদে নামাজ পড়তে যায়, সেরকম হচ্ছে মন্দিরেও যায়, সেরকম চার্চেও যায়। শুধু ঈদেরটা বলছেন কেন? ভোট ব্যাংকটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো 25শে ডিসেম্বর চার্চেও যান, মন্দিরেও যান, আবার ঈদের নামাজ পড়তেও যান। অর্থাৎ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এটা ধর্মনিরপেক্ষতার বিষয় নয়। মমতা ব্যানার্জি যখন ধর্মনিরপেক্ষতার বিষয় নয়, কিসের বিষয়? দাঙ্গা হবে আমি জানতাম পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এটা ধর্মনিরপেক্ষতার কোন এটার সঙ্গে ওটার কি সম্পর্ক? বোঝা গেল ধর্মনিরপেক্ষতার বিষয় নয়, আপনি বলুন বাবুল সুপ্রিয় আসানসোলের দাঙ্গা মূল অভিযুক্ত, তাকে আপনারা দলে নিয়েছেন, শুধু দলে নেননি, এমএলএ করেছেন, মন্ত্রী করেছেন। কোন ধর্মনিরপেক্ষতার চিত্র আপনি বলুন, কোন ধর্মনিরপেক্ষতার চিত্র সাপোর্ট করছেন? তাহলে ঘুরিয়ে কাকে সাপোর্ট করছি? বিজেপিকে। এই তো কুণাল ঘোষ বলেছে উত্তর কলকাতায় বিজেপির দুটো প্রার্থী, এক সুধীর ব্যানার্জি আর বিজেপি যাকে ঘোষণা করবে তার। আরে আপনার দলের নেতারা বলছেন, আপনার দলের নেতা বাবুল ব্যানার্জি বলেছেন যে বিজেপির নেতাদের সঙ্গে আমি যোগাযোগ রাখছি। আপনি সেখানে গিয়ে বলুন, এখানে বলে লাভ নেই। এখনই বিরতির পর সঙ্গে থাকবেন বাংলা বলছেতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমি প্রীতমের কাছে উত্তরটা নিয়েছিলাম, আমি সুস্মিতাদির কাছে আসছি। বিষয়টা হচ্ছে এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা হলো না, তাপস রায় আর সুদীপ বন্দ্যোপাধ্যায় দুজন বিজেপি প্রার্থী লড়ছে। তাপস রায়ের মুখ থেকে আমরা শুনতে পেলাম সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপির একটা সংযোগ ছিল, এখন নাম আসেনি যদিও, মানে আমরা শুনেছি। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘটনাচক্রে লোকসভা দলনেতা, ওদের লোকসভার দলনেতা। আজকে আমরা বুঝতে পারছি 69টা বিলে কেন সাংসদরা, তৃণমূলের সাংসদরা ভোটাভুটিতে অংশগ্রহণ না করে কেন বেরিয়ে গিয়েছিল। তখন যখন আমরা বারে বারে চিৎকার করে বলেছিলাম, তখন কেউ কর্ণপাত করেনি বিষয়টি। আজকে যেই সিএ এর এগেনস্টে মুখ্যমন্ত্রী এত কথা বলছে, এই সিএ বিল পাস করার সময় তার 8জন সাংসদ বেরিয়ে গেছিল সংসদ থেকে। তা সুতরাং না, রাজ্যসভায় 1জন, 8জন লোকসভায়। এবার বিষয়টা হচ্ছে সেই সময় তারা ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি। এবার আসি আমি যেই কথাটা হচ্ছিল যে অধিকার যাত্রা দিয়ে তৃণমূল প্রচার শুরু করেছে আজকে থেকে। কিসের অধিকার যাত্রা? কার অধিকার? তৃণমূলেরই তো সব অধিকার। এমএলএ, এমপিস, তারপরে পৌরসভা, তারপরে পঞ্চায়েত, সবই তৃণমূলের আন্ডারে। তৃণমূলের পারমিশন ছাড়া পশ্চিমবঙ্গের একটা পাতা হেলে না। এখন শৌচালয় উদ্বোধন হয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, তাহলে সেখানে তৃণমূলের আবার নতুন করে কি অধিকার চাইবে? আর কিসের অধিকার? ধর্ষণ করার অধিকার না মহিলাদের রক্ষা করার অধিকার? কোনটার অধিকার? দুর্নীতির অধিকার না দুর্নীতি দূর করার অধিকার? সন্ত্রাসের অধিকার না সন্ত্রাসবাদীর বিরোধিতা করার অধিকার? কোন অধিকারটা চায় তৃণমূল? এটা তৃণমূলকে সবার আগে প্রকাশ করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এই যে বারংবার আমরা এই যে পরিবারতন্ত্রের কথা উঠে আসছে, এই যে বাবুল বন্দ্যোপাধ্যায়ের এই যে এই জিনিসগুলো আমরা দেখছি না, টোটালটা কিন্তু একটা ছকে বাঁধা। কিন্তু দেখো একটা জিনিস চিন্তা করে, আজকে হঠাৎ করে কালকে মুখ্যমন্ত্রীর মুখে আমরা শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অ্যাটাচড হয়েছে। তাহলে ব্যানার্জি পরিবারের টোটাল সম্পত্তির পরিমাণ থেকে একটা পার্সেন্টেজ অফ সম্পত্তি যদি লুকিয়ে ফেলা যায়, তাহলে কিছুটা অন্তত হলেও বাঁচবে।
তাহলে সেই রকম কোনো পরিকল্পনা নেই তো এর পিছনে। আবার বাবুন বন্দ্যোপাধ্যায়ও নাকি বিজেপির সাথে সম্পর্ক রাখছে। তাহলে আদতে আমরা যে কথাটা বলি, এই যে বিজেমূল তত্ত্বটা, তার মানে এই বিজেমূল তত্ত্বটা আমরা সঠিক বলি। বিজেপি যদি কয়েনের এপিঠ হয় তাহলে তৃণমূল কয়েনের ওপিঠ। তৃণমূলেরও যা, বিজেপিও তা। সর্বভারতীয় প্রেক্ষাপটে বিজেপি যা করছে, রাজ্যের প্রেক্ষাপটে তৃণমূল তাই করছে। কি করছে যদি বলো, আজকে যেমন আমরা হাতটা শুননাও দেখেছি। দাঁড়াও, আমরা তো বড় বারবার বলে এসেছি বাংলায় তৃণমূলে, আমরা এখনো বলছি বাংলায় সর্বভারতীয় প্রেক্ষাপটে বিজেপির বিরুদ্ধে যারা যারা লড়াই করবে, এক সেকেন্ড আমাকে শেষ করতে দাও, বিজেপির বিরোধিতা যারা করবে তাদের সাথে আমরা অবশ্যই আছি। কেন, বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তিকে হারানোর জন্য আমরা সমস্ত বিরোধী দলের সাথে আছি। কিন্তু বাংলায় তো তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের যে লড়াই ছিল, আপোষহীন লড়াই, সেই লড়াই আমরা একটু কোনো জায়গায় খামতি রাখবো না, আমাদের সেই লড়াই চলবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি যে প্রশ্নটা তুললে নিয়ে আসলে আমার কথা মাঝখানে, আমি একটা কথা শুধু বলতে চাই। তুমি বললে না যে কেন আজকে তৃণমূলের সাথে এখনো কথা রাখছেন, কথা আমাদের হাইকমান্ড বলছে। আমি যেটা বলছি যে কথা এখন তো 42টা সিটে ডিক্লেয়ার হয়ে গেছে, এখন তার কোনো জোটের ব্যাপার নেই। সর্বভারতীয় প্রেক্ষাপটে বলছে, আর এখানে সর্বভারতীয় দেশের জন্য, দাঁড়ান অধীর চৌধুরীর জন্য। আচ্ছা, ইউপিএ সরকার যখন হয়েছিল, ইউপিএ 1, বামফ্রন্ট আমাদের সাথে ছিল, এরকম অনেক শরিক দল আমাদের সাথে ছিল। ইউপিএ 2 যখন হয়েছিল অনেক শরিক দল আমাদের সাথে ছিল, তখন আমাদের আপনাদের উপর ভরসা না, নিজেরাই তখন প্রি ইলেকশন জোট হয়নি। আলোচনা তো হয়েছে। আচ্ছা, প্রি ইলেকশন জোট হয়নি, পোস্ট ইলেকশন জোট হয়েছিল। এইবার এই পোস্ট ইলেকশন জোট কথাটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে পোস্ট ইলেকশন ইন্ডিয়া নিয়ে ভাবনা চিন্তা করবে, তখন কি বলছিল কংগ্রেস? কি বলছিল? তুমি তো কথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেই এক জায়গায় নিয়ে আসছো, তুমি তো ঘোরাচ্ছ কথাগুলো। আমি একদম পরিষ্কার, আমরা বিজেপি বিরোধী সমস্ত শক্তির জন্য রাস্তা খুলে রেখেছি। আমরা সমস্ত বিজেপি বিরোধী শক্তির জন্য রাস্তা খুলে রেখেছি, সে প্রি ইলেকশন হোক আর পোস্ট ইলেকশন হোক। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বাংলায় আমাদের যে আপোষহীন দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ছিল, সেই লড়াই আছে, সেই লড়াই থাকবে, আমরা সেই লড়াই করে যাব। আমি প্রথমে অধিকার যাত্রার প্রসঙ্গটা সুস্মিতা দি তুললেন, আমি অধিকার যাত্রাটা ক্লারিফাই করে দিই। অধিকার যাত্রা নিয়ে আমরা বারবার যে গত 1 বছরের বেশি সময় ধরে যে আন্দোলন করছি, যে রাজ্যের প্রাপ্য হকের সাধারণ মানুষের টাকা কেন্দ্রের সরকার দিচ্ছে না। কোর্টে যাচ্ছেন না কেন আপনাদের সরকার? তাহলে সমস্ত কোর্টেই থাকবে, মানুষের আন্দোলন হবে না, মানুষের হয়ে কথা বলবো না। আপনারা তো শেখ শাহজাহানকে যাতে সিবিআই এর না দিতে হয়, সাধারণ মানুষের টাকা খরচা করে অধিকার যাত্রা থেকে শেখ শাহজাহানে চলে গেলে হবে না। আমার কথাটা বলতে দিন। শাহজাহানকে অধিকার দেওয়ার জন্য আপনি অধিকার যাত্রা করবেন? সুস্মিতা, আমি বলেনি, তারপরে আপনি আবার শাহজাহানে ফিরবেন, আপনার তত্ত্বতে আসবেন। বাংলার মানুষের যে টাকা, 100 দিনের কাজের যে টাকা, সেই টাকা আটকে রাখা হয়েছে এবং আমরা বারংবার প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া থেকে শুরু করে, আমাদের সাংসদরা সেখানে গিয়ে দেখা করার থেকে শুরু করে, আন্দোলন করা থেকে শুরু করে, দিল্লির রাজপথ থেকে কলকাতা রাজপথ সব জায়গায় করেছি। এই আন্দোলন আমরা বলেছি থামবে না যতক্ষণ না কেন্দ্রের সরকার আমাদের হকের টাকা ফিরিয়ে দেয়। সেই জন্যই মানুষের অধিকারকে সামনে রেখে যে যাত্রা, সেটাই অধিকার যাত্রা। আশ্চর্যজনকভাবে মানুষের এই যে টাকা কেন্দ্রের সরকার দিচ্ছে না, অর্থাৎ এই বঞ্চনা হচ্ছে, এটা নিয়ে বাংলার কংগ্রেস, আপনারা ইউসি দিয়েছেন? আপনি জানেন, আপনারা যদি ইউসি দিয়ে থাকেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছিলাম, যদি আপনারা ইউসি দিয়ে থাকেন, আপনাদের এই লড়াই যদি চিৎকার করলে হবে না, আপনাদের এই লড়াইয়ের যদি সঠিক রাস্তা পথ থাকে, আমরা আপনাদের সাথে আছি। আপনারা নেই, আমরা আছি। কারণ অধীর চৌধুরী গত এই 2 বছরের আন্দোলন নিয়ে আমাদের তৃণমূলের বলতে হবে না, যে মানুষগুলো টাকা পায়নি, এই যে 59 লক্ষ মানুষ যাদেরকে রাজ্য সরকার আজকে টাকাটা দিল, তাদের হয়ে অধীর রঞ্জন চৌধুরী বা প্রদেশ কংগ্রেসের একবারও একটা কথা বললেন না, তৃণমূলের বলতে হবে না, তারা টাকা পায়নি। না, বলেননি, বলেননি, আমরা বলেছি তো, আমরা সংসদ কে বলেছে? আপনারা মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আমাদের সমস্ত ভুল বোঝানোর চেষ্টা করছে। আপনি চিৎকার করলে তো সত্যটা মিথ্যা হয়ে যাবে না, হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে বিজেমূল তত্ত্ব কংগ্রেসের মুখপাত্র হিসাবে এখানে সুস্মিতা দিচ্ছেন, আমি শুধু জানতে চাইবো সেই তত্ত্বটা
শিলমোহর দিচ্ছেন কিনা মল্লিকার্জুন খার্গে থেকে শুরু করে জয়রাম রমেশ থেকে শুরু করে রাহুল গান্ধী থেকে শুরু করে যে কোনো কংগ্রেসের হাইকমান্ড কি এই তত্ত্বতে শিলমোহর দিচ্ছে? উনি যদি সেই তত্ত্বতে শিলমোহর দেন তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করব, না হলে বুঝতে হবে প্রদেশ কংগ্রেসের ভেস্টেড ইন্টারেস্ট আছে এটার পিছনে। আসামে মেঘালয়ে কি করতে গেছিলেন? গোয়াতে, ত্রিপুরায় কি করতে গেছিলেন আপনারা? আসামে কি তৃণমূলকে ছাড়ছেন দুটো আসন? কি আসামে কি তৃণমূলকে ছাড়বেন? বলেছে আমাদের হাইকমান্ড, এখন আলোচনা কি এরকম? আমাদের হাইকমান্ড যা বলবে তার মাধ্যমে জানতে পারবেন, আমাদের মাধ্যমে জানতে পারবেন না। বেশ, গৌরব, প্রশ্নটা হচ্ছে যে এই যে তৃণমূলের অধিকার যাত্রা হোক আর যে যাত্রাই হোক, আমাদের তাতে কিছু এসে যায় না। তৃণমূল এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের কোটি কোটি টাকা খরচ করে ঘুরতে বেরিয়েছিলেন পশ্চিমবাংলায়। তিনি বলেছিলেন ভালো ভালো ছেলেরা, ব্যক্তিরা তারা তৃণমূলের প্রার্থী হবে পঞ্চায়েতে, জেলা পরিষদে। তো শেখ শাহজাহানের মতন, শিবুর মতন, উত্তমের মতন এত ভালো ভালো প্রার্থীরা হচ্ছে যে ব্যক্তিরা প্রার্থী হয়েছেন, জিতেছেন তৃণমূলের হয়ে, কি ভালো তো দেখাই যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে উনি 100 দিনের কাজের কথা বললেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে দিল্লি লক্ষ লক্ষ মানুষকে নিয়ে দিল্লি যাত্রা করবেন, ওখানে গিয়ে ধর্ণা দেবেন, প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে এসে কলকাতায় নিয়ে আসবেন, পশ্চিমবাংলায় নিয়ে আসবেন। তো আমরা দেখতে পেলাম না সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাতের অন্ধকারে রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাতে চলে গেলেন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই 100 দিনের কাজ আমরা বামপন্থীরা যখন সূর্য মিশ্র হচ্ছে যে বিরোধী দলনেতা ছিলেন তখনও আমরা বলেছিলাম যে পশ্চিমবাংলার যা দাবি, পশ্চিমবাংলার যা বকেয়া কেন্দ্রীয় সরকারের কাছে, সেই বকেয়া অবশ্যই কেন্দ্রীয় সরকারকে, পশ্চিমবাংলার সরকারকে দিয়ে দেওয়া উচিত। আবার এই কথাটাও বলেছিলাম যে পশ্চিমবাংলার সরকারকে তো শ্বেতপত্র প্রকাশ করতে হবে যে আপনি কত টাকা পেয়েছেন, কত টাকা খরচ করেছেন, কত টাকা বাকি রয়েছে সেটা জানান। আর কেন্দ্রীয় সরকারও জানান যে কত টাকা দিয়েছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকার হিসাব তারা পেয়েছে। না কেন্দ্রের সরকার, না পশ্চিমবাংলার সরকার, তারা কেউ কোন রকম না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কেউ কোনো পত্র কাউকে দেয়নি। শুধু কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা দিল্লি থেকে বলে যাচ্ছেন যে কোর্টে যাব, সিবিআই তদন্ত হবে, আর এখানে মুখ্যমন্ত্রী তার ভাইপো হচ্ছে যে চিল্লে বেড়াচ্ছেন তা যে আমরা কেন্দ্রীয় সরকারের থেকে টাকা পাচ্ছি না। আমরা বলছি যে কবে কোর্টে যাবেন, কবে তদন্ত হবে, সেই তদন্তের রেজাল্ট কবে বেরোবে কেন্দ্রীয় সরকার বলুক। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভাইপো তিনি বলছেন তার রোজগারের থেকে নাকি তিনি ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা দেবেন। সংসদের কাজ কি? সংসদরা দেখা করেছে গিয়ে তিনি বার্ধক্য ভাতা দেওয়ার কে জানাতে হবে তো বাংলার মানুষকে। অফিশিয়ালি চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠি প্রেসে দেওয়া হয়েছে, সেই চিঠি পাবলিক করা হয়েছে, মুখ্যমন্ত্রীর চিঠি, সংসদের চিঠি। বিজেপি আর তৃণমূল সবই সমান। এই অর্জুন সিং থেকে শুরু করে আবারও এই একই সকালে বিজেপি, বিকেলে তৃণমূল, 4 জন না 5 জন বিজেপির বিধায়ক তৃণমূলের প্রার্থী হয়েছেন, একজন এমপি তৃণমূলের তিনি প্রার্থী হয়েছেন বিজেপি। সবই বাংলার মানুষ বুঝতে পারছে। এ আর কি বোঝানো নতুন করে? আসছি প্রীতম, আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে এক্ষুনি বাংলা বলছে, তার সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, একেবারে শেষ ভাগে চলে এসেছি। খুব সংক্ষিপ্ত সময়, প্রত্যেকের কাছে বিতর্কে না গিয়ে স্পষ্ট উত্তর চাইবো। প্রীতমকে দিয়ে শুরু করছি। না, এই একটু কিছু যাত্রার কথা বলছিল। দেখুন, তৃণমূল কংগ্রেসের অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গেছে। ওই তাই যাত্রা করেই যাচ্ছেন। ওই একটু আগে আমরা দেখেছিলাম কিছু মানুষের ঘরে নাকি দুয়ারে টুয়ারে গেছিল, তখন ঝাঁটা টাটা নিয়ে বাংলার ওই সন্দেশখালীর মতো মা বোনেরা বেরিয়ে এসেছিল। তো এইবারও তাই হবে। এবং আজকেই তৃণমূলের কয়েকশো কোটি টাকা খরচা করে যাকে নিয়ে এসেছিলেন প্রফেশনাল প্রশান্ত কিশোর, যে পুরো তৃণমূল পার্টিটাকে প্রফেশনালি কন্ট্রোল করেন, তো তিনিই আজকে বলেছেন যে অভূতপূর্ব রেজাল্ট হবে ভারতীয় জনতা পার্টি। তার কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি মানুষের কাছে পৌঁছে গেছে, মানুষের যা আমরা কমিটমেন্ট করেছিলাম তার অনেকটাই করে দিয়েছি, এবং আরও আমরা যেগুলো করার জন্য আমরা যথেষ্ট বদ্ধপরিকর। এবং আজকে দেখুন তৃণমূল কংগ্রেসের উনি বলছিলেন, দেখুন আজকে যে 100 দিনের কাজে আমরা বারবার বলছি ইউটিলিটি সার্টিফিকেট দিন এবং টাকা নিন, এবং এরপরেও এখানে আপনার ওই মন্ত্র করেই অনেক টাকা পাঠানো হয়েছে, যে আপনার গ্রাম সড়ক যোজনা, সেই ওই মন্ত্র করেই টাকা আসছে। কিন্তু যেহেতু এতগুলো চুরি হয়েছে, সেটা কারো না মোদিজির টাকা, না অন্য কারো টাকা, ট্যাক্সের টাকা, মানুষের টাকা, ভারতবর্ষের নাগরিকের টাকা, সেটা আজকে যথেষ্ট দান করা যেতে পারে না। ওনারা চুরি করছেন, তাই টাকা বন্ধ আছে। আর আজকে দেখুন, এই একটু আগে বলে কি বার্ধক্য
বার্ধক্য ভাতা আজকে ডায়মন্ড হারবার মডেল, আজকে ডায়মন্ড হারবার মডেলে হকের টাকা কি দান হয়? সেই জন্য দান হচ্ছে না দেখেই তো টাকাটা বন্ধ আছে, যেহেতু চুরি করছে সেই জন্য বন্ধ আছে। উনি ইউটিলিটি সার্টিফিকেট দেবে, টাকা চলে আসবে। আজকে যেটা বার্ধক্য ভাতার কথা বললো, বার্ধক্য ভাতা অভিষেক ব্যানার্জি দিচ্ছেন ডায়মন্ড হারবার মডেল। কি ডায়মন্ড হারবার? কালো টাকা। কারো কোনো বিজনেসম্যান শুনেছেন কোনোদিনও বার্ধক্য ভাতা বিজনেসম্যানের টাকার থেকে কোনো লোকের অ্যাকাউন্টে যাচ্ছে? কোনো ডাইরেক্ট ক্যাশ টাকা, মানে একদম কালো টাকাটা সাদা করছেন। তো আজকে এদের সম্পত্তি বাজার তো কার হবে? তো আজকে পুরো তৃণমূল কংগ্রেসের রাজনীতিটাকে একদম গুন্ডামি পর্যায়ে নিয়ে এসছেন। আজকে এই ডায়মন্ড হারবার মডেল সব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। শাহজাহান শুধু মানে কোনো এক্সেপশনাল ঘটনা হয়, শাহজাহান মানেই তৃণমূল, তৃণমূল মানেই শাহজাহান। সব জায়গায় জাহাঙ্গীর, শাহজাহান, শওকত মোল্লার মতো লোকজন আছে এবং তারাই তৃণমূল মানেই এই পরিবারটাই তৃণমূল কংগ্রেস চালাচ্ছেন এবং এটাই সারা পশ্চিমবঙ্গে চলছে। গত কয়েক বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচিতে ভয় পেয়ে বিজেপি যেভাবে তাকে বদনাম করার চেষ্টা করছে, বিভিন্ন সময় বিভিন্ন তদন্তকারী সংস্থা তারা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন সময় তদন্ত করে রিপোর্ট জমা দিতে পারেনি। আমরা তো বলছি, আমরা কোর্টে গেছি এবং বলছি যে একবার প্রমাণ করে দেখান অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষী, এবং যদি দোষী হন তাহলে ইডি বা সিবিআই তাকে অ্যারেস্ট করুক। আমরা বলছি, কিন্তু সেটা করে উঠতে পারছে না, এত চেষ্টা করে উঠতে পারছে, অর্থাৎ কিছু প্রমাণিত হচ্ছে না, একটা পারসেপশন। এক, দ্বিতীয় কথা হচ্ছে গণতন্ত্রে মানুষ শেষ কথা বলে। মানুষ শেষ কথা বলেছিল 2021-এ বাংলার মানুষ কার সঙ্গে আছে, পঞ্চায়েত নির্বাচনেও বাংলার মানুষ কার সঙ্গে ছিল সেই রায় দিয়েছে, এবং এই লোকসভা নির্বাচনেও আমরা সবসময় বলি যে গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে। এই লোকসভা নির্বাচনেও মানুষই শেষ কথা বলবে এবং সেখানে দেখিয়ে দেবে। ভোটের রেজাল্টের পরে আমরা আলোচনা করব, সেখানে প্রমাণিত হবে মানুষ শেষ অবধি তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে। দেখুন, এই যে টাকা নিয়ে কথা হচ্ছে না, ও বলছে ওকে টাকা দিচ্ছে না, ও বলছে ওকে টাকা দিচ্ছে না, এ টাকা নিচ্ছে না, মানে এই দিচ্ছে না নিচ্ছে না, এই যে চক্কর আমরা বারে বারে যে বলছি না, একটা বাইনারি একটা ভিশন তৈরি করার চেষ্টা চলছে। এই জিনিসটা ঠিক সেরকমই। আজকে যদি এইটাকে নিষ্পত্তি করারই হতো এবং অন্যান্য বিরোধী যেসব দলগুলো যেসব স্টেটে ক্ষমতায় আছে তারা তো টাকা পাচ্ছে, তাদের তো টাকা নিয়ে সমস্যা হচ্ছে না। তার মানে এই তৃণমূল কংগ্রেসের সাথে একটা বিজেপির একটা আমরা যে বলি একটা বোঝাপড়া, এই বোঝাপড়াটা ঠিক মানুষের কাছে এইটা জায়গাটা একটা গ্যাপিং তৈরি করে রাখার চেষ্টা চলছে। আর একটা অদ্ভুতভাবে আমি যেটা প্রথমবার দেখতে পাচ্ছি, আজকে যেইভাবে প্রধানমন্ত্রী বলছে মোদির গ্যারান্টি, মানে একটা ব্যক্তিকেন্দ্রিক সরকার হয়ে দাঁড়িয়েছে, একটা ব্যক্তিকেন্দ্রিক মানে একনায়কতন্ত্র। যেমন আগেকার দিনে রাজারা ছিল, মানে প্রজাতন্ত্র, গণতন্ত্রের কথা যে আমরা বলি, সেই গণতন্ত্রকে বিজেপি গলা টিপে হত্যা করে ফেলছে। এরা প্রজাতন্ত্রের কথা বিশ্বাস করে না, এরা গণতন্ত্রের কথা বিশ্বাস করে না, এরা একনায়কতন্ত্রের কথা বিশ্বাস করে। আর ঠিক সেইভাবে রাজ্যেও আমরা দেখছি দিদির আবার উল্টে পাল্টা বলছে দিদির ওয়ারেন্টি। একজন বলছে মোদির গ্যারেন্টি, আর একজন বলছে দিদির ওয়ারেন্টি। কারো তো বাড়ির পয়সা না, এটা জনগণের ট্যাক্সের পয়সা। সেই জনগণের ট্যাক্সের পয়সা খরচা করে শাহজাহানের মতো লোকেদের বাঁচাতে কোটি কোটি টাকা খরচা করে বড় বড় উকিল লাগিয়ে এরকম একের পর এক দুষ্কৃতীদের বাঁচানোর জন্য যেভাবে তৃণমূল খরচা করছে, তা সাধারণ মানুষ যাতে তার প্রাপ্য টাকাটা পায় তার জন্য কেন কোর্টে গিয়ে কেস লড়ে সেই টাকাটা আদায় করে নিয়ে আসতে পারছে না? তারা যদি সঠিক পথে যাতে তারা এই অধিকারের জন্য লড়ে, জাতীয় কংগ্রেস তাদের সাথে থাকবে। সেটা হচ্ছে যে এখানে তৃণমূল বিজেপি অনেক কথা বলেছেন। আমার শেষ কথা হচ্ছে যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এখানে তো ভিজিটে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন 100টার ওপরে কেন্দ্রীয় প্রতিনিধি দল বিভিন্ন প্রকল্প ভিজিট করতে এসেছেন। সেই কেন্দ্রীয় প্রকল্পের ভিজিটাররা যারা ভিজিট করেছেন তাদের রেজাল্টটা কি হলো কেন্দ্রীয় সরকার কেন জানালো না? 1, 2, গিরিরাজ সিং তিনি তার নিজের দপ্তরে বসে তার নিজের দপ্তরের যে কাজ, সেই কাজ সম্পর্কে রাজ্য সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি করেছিলেন। সেই সিবিআই তদন্ত কোথায় গেল? কেন কোর্টে গিরিরাজ সিং গেলেন না কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে? কি সমঝোতা হলো? 3 এখানে শাহজাহান নিয়ে কথা বলছেন বিজেপির প্রতিনিধি। আরে শাহজাহানের গুরু ঠাকুর তো বিজেপিতে বসে রয়েছেন, প্রধানমন্ত্রীর পাশে বসে মিটিং করছেন, শুভেন্দু বাবু। 4 অভিষেক বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা। আমি আপনার বলার সময় কথা বলিনি প্রীতম দা, আপনি আপনার বলার সময় বলিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা খরচ করে কেন বিভিন্ন দৌড়চ্ছেন বাঁচবার জন্য? 5 কোন সংসদের আলোচনাতে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করেন না? কি তার সমস্যা, কি তার সমঝোতা? বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ জানতে চায়।
বিজেপি আর তৃণমূল একে অপরের একটা সেন্টেন্স বলবো, এই মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা প্রমাণ করে দিল বহরমপুর আজকে গুজরাট থেকে উড়িয়ে আনতে হলো অধীর চৌধুরীর বিরুদ্ধে জেতার জন্য। আজকে তিনি বহিরাগত বলে চিৎকার করেন। ধন্যবাদ দিচ্ছি যারা এতক্ষণ টেলিভিশনের উপরে আমাদের সঙ্গে ছিলেন। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।